P5, P8, P6 আর P9 হচ্ছে অন্যদের উপর ডিপেন্ডেন্ট রাখতে হয়, বিকজ C2 যাওয়ার আগে তো আমার C1 চেক করতে হয়। C1 এ P5 আর P8 টা লক থাকে, তারপর তো আমি C2 তে যাব, যেখানে গিয়ে নতুন হচ্ছে P6 আর P9 টাকে আমি ডিপেন্ডেন্ট পাই অন্যদের উপর। তো আলটিমেটলি C2 রিচ করতে হলে এই চারটা পয়েন্টকে আপনার লক করতে হয়। As in, they cannot be just any random values. They depend on these cases. এই cases. মানে 2 এর বি তেই তো আমরা এটা মানে করেছিলাম, এখন সি তে জাস্ট হ্যাঁ, ওইটাই বলে দেবো যে C2 just exactly, specifically just জানতে চাইছি points গুলো। যে আচ্ছা মানে এই পয়েন্টগুলো আর কি লক হবে এরকম হুম, জাস্ট মেনশন করে দেবো। yes. মিস একটু দেখাই দিবেন বা বলে দিবেন মিস ওই কুইজের পরে কি পড়িয়েছিলেন, একটা ম্যাথস দেখাই দিলেই হবে। এখন আমাকে তো সেটা বলতে হবে কোনটা। আপনি কি সলিউশনটা গো থ্রু করেছেন যেগুলো আমি সলভ করে দিয়েছি ফারহান? জি মিস, আমি সলিউশনটা দেখেছিলাম মিস। এখন দেখে আপনার কোনটাতে প্রবলেম হচ্ছে? মিস আমাকে খালি একটু 32 নাম্বারটা বলে দিলেই হবে। আচ্ছা, 32 নাম্বার আমাদের যেটা ছিল, এখানে আমাদেরকে বলা হচ্ছে একটা ফার্স্ট বেজিয়ার কার্ভ দেওয়া, একটা থার্ড বেজিয়ার কার্ভ দেওয়া। এই দুটোর মাঝখানে সেকেন্ড যে বেজিয়ার কার্ভটা উইচ ইজ কার্ভ বি, এইটার যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টকে আমার বের করতে হবে, এবং এই সেকেন্ড বেজিয়ার কার্ভটা হচ্ছে বাকি দুটোর মাঝামাঝি। এখন যে জিনিসটা আপনার মাথায় এনশিওর করতে হবে, এটা হ্যাজ টু বি দি এন্টায়ার স্প্লাইন। তার মানে এ আর বি যে জায়গাটায় কানেক্ট হয়, বি আর সি যে জায়গাটায় কানেক্ট হয়, এই পয়েন্টগুলোতে আপনার C1 কন্টিনিউটি মেনটেন করতে হয়। C1 কন্টিনিউটি যদি আপনার মেনটেন করতে হয়, আপনারা ডেরাইভ করতে 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 কিন্তু এই জিনিসটা বারবার দেখেছেন যে P5 ইজ ইকুয়াল টু 2P4 মাইনাস P3। এই জিনিসটা বেসিকলি মানে কি? এটা মানে হচ্ছে আপনি যদি দুইটা স্প্লাইন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, দুইটার মাঝামাঝি যদি আপনি C1 কন্টিনিউটি এনশিওর করতে চান, এই যে সেকেন্ড কার্ভটা, সেকেন্ড কার্ভের যে সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট থাকবে, সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট, দ্যাট নিডস টু বি ইকুয়াল টু 2 ইন্টু আগেরটার ফোর্থ কন্ট্রোল পয়েন্ট মাইনাস ওর থার্ড কন্ট্রোল পয়েন্ট। এটাই হচ্ছে জেনারেল রুল। সো এখন যদি আপনি কার্ভ বি এর, আপনাকে কোয়েশ্চেনটা ছিল কার্ভ বি এর যে মাঝখানে চারটা কন্ট্রোল পয়েন্টস, এগুলোকে আপনার বের করতে হবে ফ্রম দিস গিভেন পয়েন্টস। এখন সবচেয়ে ইজি হচ্ছে B0 আর B3 কে বের করে ফেলা। রিজনটা হলো আমার C1 এ যাওয়ার আগে কি দেখতে হবে, C0 কন্টিনিউটি মেনটেন করে নাকি, তাই তো? তার মানে কার্ভ এটা যে জায়গাটায় শেষ হবে, কার্ভ বির এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকে শুরু হতে হবে। তো আপনার কার্ভ এর লাস্ট কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে এটা A3। A3 কোঅর্ডিনেট হচ্ছে 3,0। তার মানে যেখানে আপনার কার্ভ এ এন্ড হচ্ছে, এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকে আপনার কার্ভ বি কে শুরু হতে হবে। মানে কার্ভ বি এর ফার্স্ট কন্ট্রোল পয়েন্টটা শুড বি ইকুয়াল টু কার্ভ এর লাস্ট কন্ট্রোল পয়েন্ট, যেটা হচ্ছে এই যে। তার মানে A3 যা হবে B0 এক্স্যাক্টলি তাই হবে। তাহলে আপনার B0 কোঅর্ডিনেট হচ্ছে 3,0। ফারহান, এটাকে আপনি বুঝলেন? ইয়েস মিস, বুঝেছি। সিমিলারলি দেখেন, B1 B2 টা বের করার আগে B3 টাকে ডিল করি আগে, বিকজ দিস ইজ ইজিয়ার। C0 কন্টিনিউটি তো শুধু এ বির মাঝখানে করতে পারবো না, পুরা স্প্লাইনটাকে করতে হবে, তার মানে BC-র মাঝখানেও করতে হবে। ওয়েল দ্যাট মিনস বি, কার্ভ বি যে জায়গাটা এন্ড হবে, এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকে কার্ভ সি শুরু হবে। তার মানে কার্ভ সি এর যে প্রথম কন্ট্রোল পয়েন্টটা C0 60, তার মানে এটা হচ্ছে কার্ভ বি এর লাস্ট কন্ট্রোল পয়েন্ট B3। তাহলে B3 ইজ নাথিং বাট ইকুয়াল টু C0। তার মানে B3 হচ্ছে 6,0। এটা কি ক্লিয়ার? ইয়েস মিস। অলরাইট, তাহলে B1 আর B2 টা কিভাবে বের করতে পারি? এই যে আমরা কন্ডিশনটা পড়লাম, C1 হওয়ার জন্য কি হতে হয়, P5 is equal to 2P4 minus P3। এখন আমাদের দেখতে হবে B0 আর B1, তাই না?
এই যে জায়গাটা, আই হ্যাভ টু ড্র ইট ফার্স্ট একটু। এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে A0, এরপর দেখবেন আপনি A1 হচ্ছে উপরে এখানে কোথাও A1, এরপর A2 হচ্ছে এই জায়গাটায়, তারপর আমার A3 হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে A3 যেখানে এক্স্যাক্টলি ওখানেও B0। এখন আমার B1টাকে বের করতে হবে। তো আমরা তো একটা জিনিস জানি, C1 কন্টিনিউটি যদি মেনটেন করতে হয়, দুইটা কার্ভ যদি কম্পেয়ার করি, সাপোজ A আর B এর যে সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট, দ্যাট শুড বি ইকুয়ালিং টু এর ফোর্থ মাইনাস এর থার্ড। সো এখন দেখেন, বি এর সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট মানে কার কথা বলতেছে? B1 এর কথা বলতেছে না? তো আমি এখান থেকেই তো B1 কে পেয়ে যাব। দেখি, B1 তার মানে শুড বি ইকুয়ালিং টু 2 ইন্টু আগের কার্ভের ফোর্থ কন্ট্রোল পয়েন্ট। আগের কার্ভের ফোর্থ কন্ট্রোল পয়েন্ট মানে কার্ভ এর ফোর্থ কন্ট্রোল পয়েন্ট হচ্ছে A3। তাহলে আপনি 2 ইন্টু A3 মাইনাস আগের কার্ভের থার্ড কন্ট্রোল পয়েন্ট, তার মানে A2। সো A2, এখন আপনি প্লাগ ইন করেন ভ্যালুগুলো। A3 হচ্ছে 3,0, A2 হচ্ছে 2,2। এটা ট্যানজেন্ট দিয়েও করা যায়, যেটা আপনি আমার সলিউশনে দেখতে পারেন। আমি এখানে টাইম অল্প দেখে এই মেথডটা দেখাচ্ছি। সো দিস ইজ 2,306,0 মাইনাস 2,2। এটা দিলে তাহলে আমরা পাই 6 মাইনাস 2 হচ্ছে 4, 0 মাইনাস 2 হচ্ছে -2। তাহলে B1 এর কোঅর্ডিনেট হচ্ছে 4 - 2। ফারহান, এটা কি আপনি ধরতে পারলেন? ইয়েস মিস। আচ্ছা মিস, সরি মিস, একটু মিস, এই যে সেকেন্ডারি ইকুয়েশনটা কিভাবে এসেছে মিস? 2 ইনটু ফোর্থ মাইনাস থার্ড। এই যে এই জিনিসটা যে আমরা পেয়েছি, এইটার সাথে কি আপনি ফ্যামিলিয়ার? ইয়েস মিস, এটা তো ওই যে কন্টিনিউয়াস চেক করার ওই ইকুয়েশনটা। এক্স্যাক্টলি। তো এটা এত কিছু করার পিছনে তো একটা কারণ থাকতে হবে, রাইট? কেন আমরা ডেরিভেশন গুলো করছি? ডেরিভেশনটা করে উই ফাউন্ড আউট, আমরা তো দুইটা কার্ভের মাঝখান থেকে ইউজ করে ডেরিভেশনটা করেছি। ডেরিভেশনের পর আমরা ফাইন্ড আউট করেছি যে দুইটা কার্ভের মাঝখানে যদি C1 কন্টিনিউটি এনশোর করতে হয়, সেকেন্ড কার্ভের সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট শুড বি ইকুয়ালিং টু আগের কার্ভের ফোর্থ কন্ট্রোল পয়েন্ট ইন্টু 2 মাইনাস ওর থার্ড কন্ট্রোল পয়েন্ট। এটা কি আপনি ধরতে পারছেন? ইয়েস মিস। এখন যদি A আর B এর মাঝখানে আমি C1 কন্টিনিউটি দেখতে চাই, তাহলে এই জিনিসটার ভিতরে ওদেরকে আমার ফালাতে হবে। আর আমি এটা এই জেনারেলাইজ ভাবে কেন লিখলাম, কারণ সবসময় তো P5 P4 P3 থাকবে না, পয়েন্টস গুলোর তো নোটেশন চেঞ্জ হয়ে হয়ে যায়। বাট দ্য জিস্ট ইজ সেকেন্ডের সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট ইকুয়ালিং টু আগেরটার 2 ইন্টু ওর ফোর্থ মাইনাস ওর থার্ড। সো এটা করে কি আপনি B1 পাবেন? ইয়েস মিস। সো সেম জিনিসটা এখন আমাদের কোন দুটা কার্ভের ভিতর ফলো করতে হবে বলেন তাহলে আমাকে। AB চেক করলাম, নেক্সট কি চেক করব? বিসি। ম্যাম এটা মানে এই পয়েন্ট দিয়ে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, মিড পয়েন্টও করতে পারবেন, যেটা আপনাদের কাছে কনভিনিয়েন্ট। ম্যাম সো সেশনটার আমি রেকর্ডিং এখন কি AB দেওয়া এর হবে? মাঝখানে, না, এই সেশনে কোনো রেকর্ডিং দেওয়া হবে না। আপনি তো লেস দেন 24 আওয়ার্স এর পর এক্সাম, সো টাইম নেই। ম্যাম এটা হলো মানে B2 এর ক্ষেত্রে আর কি মিড পয়েন্ট দিয়ে কিভাবে করে এটা একটু ভালো করে B2 এর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, B2 এটা কি B1 আপনি একটা মিড বুঝ- পয়েন্ট হ্যাঁ B2 এর তো আমি ইচ্ছা করে আপনাদেরকে এটা এই ফর্মুলাটা দিয়ে দেখাচ্ছি, বিকজ দিস ইজ দ্য ওয়ে আর কি, মানে মাচ ইজিয়ার। যেহেতু এক্সামে টাইম কম থাকবে, এটা করা ইজ মাচ ইজিয়ার। কারণ B2টা কিভাবে করবেন দেখেন, AB এর মাঝখানে C1 কন্টিনিউটি তো আমরা এনশোর করে ফেলেছি এখন বাই ফাইন্ডিং আওয়ার B1টা। B1 আমাদের আসে তাহলে মনে হয় 4, -2। B2টা দেখেন অটোমেটিকলি এভাবে আসবে। হাউ ডু উই ডু দ্যাট? এবার B আর C এর মাঝখানে C1 কন্টিনিউটি আমাদের এনশোর করতে হবে। যেহেতু C1 কন্টিনিউটি এনশোর করতে হবে, তার মানে B আর C এর ভিতরে আমি করছি, which means এটা হচ্ছে ফার্স্ট কার্ভ, এটা হচ্ছে সেকেন্ড কার্ভটা। তো আবারও যদি চিন্তা করে দেখেন, P5 is equal to 2P4 minus P3। সো আমাদের জিসটা কি ছিল? সেকেন্ড কার্ভের সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট, কার্ভ সি এর সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট তার মানে কে? C1। সো C1 needs to be equal to 2 into ফার্স্ট কার্ভের P4 ছিল বেসিকলি প্রথম কার্ভের ফোর্থ কন্ট্রোল পয়েন্ট।
প্রথম কার্ভের ফোর্থ কন্ট্রোল পয়েন্ট তাহলে কোনটা? তার মানে বি এর ফোর্থ কন্ট্রোল পয়েন্টের কথা বলতেছে B3 কে নিয়ে। তার মানে 2 ইন্টু B3 মাইনাস P3 ছিল ফার্স্ট কার্ভের থার্ড কন্ট্রোল পয়েন্ট, তার মানে B0 B1 B2 এর কথা বলছে, সো B2। এখানে আমরা পেয়ে গেলাম C1 হচ্ছে আপনার 7 মাইনাস 2 2 ইন্টু B3 আমরা কিন্তু জানি অলরেডি, B3টা ছিল যেখানে আমার C0 শুরু হবে, তার মানে 6,0 মাইনাস B2। B2টাকে আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে B2 is equal to 2 into 6,0 minus 7, minus 2। তাহলে এই জিনিসটা আমাদের চলে আসে 12,0 minus 7, minus 2। তার মানে this is 12 minus 7 which is 5 আর minus minus plus 2, এটা হচ্ছে B2 কে পেয়ে গেলাম। এভাবে কি আপনারা করতে পারবেন? Yes, miss. বাকিরা? মিস 3D আর 5 এর B মানে এটা কিভাবে করে? 3D Sorry? and 5 3D আর 5 এর B ও আচ্ছা, কিভাবে করে? ওকে, বিফোর গোয়িং দেয়ার, যাদের জন্য এটা, যারা এটা দেখছিলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? ইয়েস মিস। ওকে, করতে হবে। 3 এর D এর কথা বলছেন? ওকে, Yes, miss. তো 3 তে বলেছে আমাদেরকে ফর আ পয়েন্ট ব্লা 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 ক্যালকুলেট দ্য প্রজেক্টেড পয়েন্ট P প্রাইম ইউজিং অর্থোগ্রাফিক প্রজেকশন। ওকে, তো D তে বলেছে ফর দ্য প্রজেকশন প্লেন অফ y is equal to -3। তো যদি জিনিসটা আমি এঁকে নেই, একটু উপরে রাখি বিকজ এটা নেগেটিভ, সো লেটস ড্র ইট লাইক দিস, নিচে হচ্ছে এটা। তো টেকনিক্যালি এই যে এই জায়গাটা যদি ধরি y is equal to -13, এই জায়গা বরাবর হচ্ছে আমার প্লেনটা, মানে এটা আমাকে দেখে বলেন বাকিরা এটা কোন প্লেনে? ZX. ZX প্লেনে এটা, বিকজ আপনি যদি চিন্তা করেন সাপোজ এখানে হচ্ছে y -13, এটা হচ্ছে y অ্যাক্সেসটা, তার মানে এই জায়গা বরাবর যদি কোনো অ্যাক্সেস হয় এটা ZX এর সাথে অ্যালাইন্ড না? সো এটা যদি আমি ম্যাট্রিক্সটা লিখি, ম্যাট্রিক্সটা তাহলে কি হবে? যদি অ্যালাইন্ড উইথ ZX, তার মানে ZX আমি যা দিব এক্স্যাক্টলি ও তাই পুশ করবে, তার মানে 1 0 0 0 লাস্টেরটা 0 0 1 আর Z হবে 0 0 1 0। আর Y এর তাহলে রোটা কি হবে? এনিবডি? Miss last একদম লাস্টে গিয়ে -13 হবে। 0 -13 Yes, ma'am. ইয়া, সো এটার জন্য দিস ইজ ইউর প্রজেকশন ম্যাট্রিক্স। মিস এটা ম্যাট্রিক্সটা না দেখায় ডাইরেক্ট আমি যদি অ্যানসার লিখে দিই তাহলে কি নো, হবে? ইউ হ্যাভ টু শো দ্য ম্যাট্রিক্স আচ্ছা বিকজ এগুলোতে মার্ক থাকবে, দেয়ার আর মার্কস অ্যাসাইনড অন স্টেপস, এই জন্য আমি বারবার বলতেছি। মিস 5D টাও কি তাহলে সিমিলার মানে ওয়েতেই করে? কোনটা কোনটা? 5D 5B, হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ, আপনাকে এটা হচ্ছে ক্যাবিনেটের জন্য বলেছে। আচ্ছা যেটাই বলুক, আপনাকে বলেছে ফর দ্য প্রজেকশন প্লেন অফ x ইকুয়ালস টু 7, তার মানে আপনার এই যে এইটা যদি x ইকুয়ালস টু 7 হয়, জিনিসটা হচ্ছে আপনার এই যে এরকম, মানে ইটস অ্যালাইন্ড উইথ YZ আর কি। সো আপনি ক্যাবিনেট প্রজেকশনের যে ম্যাট্রিক্সটা ওইটা এক্স্যাক্টলি ওরকম রাখবেন, কিন্তু এই যে এক্স এর যে রোটা এই ফোর্থ মানে ফার্স্ট রো ফোর্থ কলামের এই জায়গাটায় কিন্তু আপনার তখন বসাতে হবে কত বলেন? 7 7 বসাতে হবে। মিস তাও একটু পুরো ম্যাট্রিক্সটা দেখানো যাবে? Wait, let me just show, since I don't have it memorized, so আমি উল্টা পাল্টা দেখালে আপনারা বলবেন যে হ্যাঁ উল্টা পাল্টা দেখিয়ে ফর্মুলা আপনাদেরকে। So projection is here. So আপনাদের ক্যাবিনেট, ক্যাভালিয়ার, জেনারেল ম্যাট্রিক্স হচ্ছে এটা। হ্যাঁ, দিস ইজ ইউর জেনারেল ম্যাট্রিক্সটা ছিল, বাট এটা তো ছিল আপনার YZ এর জন্য, রাইট? তাহলে YZ এরটা দেখি, এই তো এইটা আপনাদের হচ্ছে YZ এরটা ছিল। সো এই যে এখানে আপনি ল্যামডার ভ্যালু তো 0.5 দিবেন। ওয়েট, এটা তো আপনাকে ক্যাবিনেট বলেছিল না ক্যাভালিয়ার? তো কোয়েশ্চেন, আচ্ছা ক্যাবিনেটের জন্য তো আমাদের ল্যামডার ভ্যালু কত হয়?
ওয়েট, ক্যাবিনেটের জন্য হ্যাঁ ল্যামডার ভ্যালু হচ্ছে 0.5। ইয়াপ, তাহলে এই যে এখানে 0.5 বসাবেন ল্যামডার জায়গায়, ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল যতটুকু দেওয়া বসাবেন, জাস্ট এই যে এই জায়গাটায় 7 থাকবে। তার মানে যে অ্যাক্সিস বলবে মানে দেওয়া থাকবে ওইটার ভ্যালুটা খালি বসাই দেবো ওখানে। এক্স্যাক্টলি। আচ্ছা ম্যাম, বলেন। পার্সপেক্টিভ যে প্রজেকশনের জেনারেল ফর্ম আছে ম্যাট্রিক্সের, ওইটা তো জাস্ট হুম। এক্স ওয়াই প্লেনের জন্য দেওয়া না, এক্স যেটা ওয়াই এখানে দেওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, বাকি প্লেনে আমি দেখাইনি, সো যেহেতু দেখাইনি ইউ ডোন্ট হ্যাভ টু রিড ইট। সো এটা হচ্ছে Okay, ma'am. এক্স ওয়াই প্লেনের জন্য। তাহলে জাস্ট এটা জানলেই হবে না ম্যাম? এক্স্যাক্টলি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। মিস ম্যাম কোন এগুলো কি ডেরিভেশন গুলো লাগবে? প্রত্যেকটা লাগবে? সরি মিস কোন ডেরিভেশন গুলো লাগতে পারে কালকে? আচ্ছা, ma'am, ডেরিভেশনে আচ্ছা আমি একটু তাহলে আপনাদেরকে ওভারঅল একটা করেই যাই। সো প্রজেকশনে আপনারা কি কি পড়বেন দেখি, এগুলো জাস্ট একটু র্যান্ডামলি পড়ে যাবেন। হ্যাঁ, এই টার্মগুলো জাস্ট মনে রাখবেন, বেশি কিছু না। ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো থিওরি কোয়েশ্চেন আসলে ডায়াগ্রাম বসিয়ে দিবেন। এটা পার্সপেক্টিভের জন্য, প্রজেকশন আসলে প্রজেকশন, এইগুলো লাগবে না। কিন্তু অর্থোগ্রাফিক মানে কি, মাই ব্যাড, এটা সহ কেটে দিয়েছি, এগুলো লাগবে না। কিন্তু অবলিকের ভিতর যে ক্যাবিনেট, ক্যাভিলিয়ার, এদের সবার ডিফারেন্স কি, মানে কি, এই দুটোর ভিতরে কার কি ডিফারেন্স, এগুলো পড়বেন। পার্সপেক্টিভ জাস্ট পার্সপেক্টিভ, এগুলো কিছু লাগবে না, এগুলো খেয়াল করে পড়ে আসবেন। ছেলে ডায়াগ্রাম ইউজ করবেন, এটা লাগবে না। or you can just use this diagram for parallel. Differences পড়বেন সুন্দর করে, পার্সপেক্টিভে এটা লাগবে না, এগুলো লাগবে না। ফোর শর্টনিং পড়বেন, ফোর শর্টনিং আই গেস এখানে লেখা আছে, এই যে সেটা পড়া লাগবে। ফোর শর্টনিংটা দেখবেন। ভ্যানিশিং পয়েন্টস ওভাবে লাগবে না। ছেলে অর্থোগ্রাফিক বা কোনো যদি প্যারালাল প্রজেকশনের এক্সাম্পল দেয়, তখন হচ্ছে পার্সপেক্টিভেরটার জন্য পিছনের ডায়াগ্রামটা বেটার দেন দিস, আর প্যারালেলের জন্য হচ্ছে ওরকম যে ভার্সনটা ছিল দেখাচ্ছি, এই যে এগুলো ইউজ করতে পারেন। তারপর এগুলো জাস্ট ডেরিভেশন স্টাফ, এটা জাস্ট একটু গো থ্রু করে যাবেন। এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি এভাবে কখনো দেয়নি এই জিনিসটা, এই প্যারালাল প্রজেকশন ম্যাট্রিক্সের ডেরিভেশনটা। জাস্ট এই যে ইকুয়েশনস গুলো কিভাবে আসে, এই কনসেপ্টটা জাস্ট একটু দেখে যাবেন আর কি, এটা পড়বেন। সেম ফর পার্সপেক্টিভ প্রজেকশনেরটাও, বিকজ এত ডিটেলসে কখনো ওভাবে দিবে না অফকোর্স। এগুলো তো সব দেখা, দিস ইজ দ্য সেম ডেরিভেশন অ্যাজ এক্স ওয়াই। ওকে, পার্সপেক্টিভের জন্য এটা তো দুইটা সিনারিও জাস্ট, সো সিনারিওর জন্য ছেলে আলাদা করে ম্যাট্রিক্সটা মনে রাখতে পারেন। অর মাই কনসার্ন ইজ জাস্ট ফাইনালি আমাদের যে এখানে পুরো ডেরিভেশনটা, এই যে যারা বলছেন যে ম্যাট্রিক্সটা মনে রাখবেন কিনা, না রাখলে কিন্তু অ্যাটলিস্ট এই যে এই ইকুয়েশনস গুলো আপনার মনে রাখতে হবে, এন্ড দেয়ার ইজ নো ইজি ওয়ে অফ ডুইং দিস, রাইট? তো বেটার হচ্ছে এগুলো যদি আপনি বুঝে থাকেন, ইউ জাস্ট কিপ দিস ইন ইউর মাইন্ড। এটা দিয়ে আপনার ওই সিনারিও 1 সিনারিও 2 তো হয়ে যায়, যে যখন আপনার সিওপি at 00 আরেকটা হচ্ছে পিপি at 00, সো এগুলো দিয়ে কিন্তু এই সেমটা দিয়ে করতে পারবেন। আর আপনার সিওপি এক্স হচ্ছে যা হবে সেটাই কিউ এক্স, সিওপি ওয়াই যা হবে সেটাই হচ্ছে আপনার কিউ ওয়াই। আর আপনার কিউ জেড হচ্ছে অলওয়েজ, ডাজেন্ট ম্যাটার যে আপনার সিওপি এদিকে, পিপি এখানে, আর পি হচ্ছে এদিকে, আর আপনার পি হচ্ছে এদিকে, এটা হচ্ছে পিপি, এটা হচ্ছে আপনার সিপি, ডাজেন্ট ম্যাটার। কিউ জেড এর ফর্মুলা সবসময় হচ্ছে সিওপি জেড মাইনাস জেড পি। প্রজেকশন প্লেন জেড এর কোথায় আছে, জেড এর কোঅর্ডিনেট দেখে বুঝতে হবে ডায়াগ্রাম কি এরকম হবে নাকি এরকম হবে। সো প্রজেকশন থেকে এতটুকু, বাকি এখানে জাস্ট কিছু সলভ ম্যাথ। সো প্রজেকশন থেকে আর কি কি কোয়েরিজ আছে আমাকে বলেন, দেন উই উইল মুভ অন টু লাইটিং। আমাদেরকে আলফা অ্যাঙ্গেল হচ্ছে দুটো ফিক্সড থাকবে ক্যাবিনেট আর ক্যাভিলিয়ারের জন্য। সরি হ্যাঁ আলফা এন্ড ল্যামডা ভ্যালুজ আর ফিক্সড। বাকি ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল যেটা সেটা তো বিটা, রাইট? দ্যাটস বিটা, রাইট। মিস জেডপি এর ভ্যালুটা যদি দেখাতেন। জেডপি হচ্ছে আপনার প্রজেকশন প্লেন জেড এর কোন কোঅর্ডিনেটে এক্সিস্ট করে,
সেটাই হচ্ছে আপনার জেডপি। এই যে এখানে জেড এর যে কোঅর্ডিনেটটা, দ্যাট ইজ ইউর জেডপি। মিস যখন কিনা বলে যে কোনো 200 মিটারস অ্যাওয়ে, সেক্ষেত্রে কি হুম। মাইনাস বা প্লাস, ওটা কিভাবে বুঝবো? ওটা তো এই জন্যই তো বলেছি, আপনার সিওপি তে যে আপনার জেড এর কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে, আর আপনার যদি প্রজেক্টেড পয়েন্টের জেড এর কোঅর্ডিনেট দেওয়া থাকে, সাপোজ এটা আপনাকে একটা নেগেটিভ নাম্বার দেওয়া, সাপোজ দিস ইজ -10, এটা সাপোজ আপনার দেওয়া হচ্ছে মানে প্রজেক্টেড পয়েন্টটা মেবি এটা দেওয়া হচ্ছে +300, তার মানে পি হচ্ছে এই জায়গাটাতে, সিওপি হচ্ছে এই জায়গাটাতে, তো পিপি অবভিয়াসলি এই জায়গাটায় বসবে আপনার। এখন যদি আমি আপনাকে বলি 100 ইউনিটস অ্যাওয়ে ফ্রম সিওপি, তার মানে আপনি কি করবেন? 10 এর সাথে +100 or -100? মিস মাইনাস। -100 যদি করেন তাহলে কত পান? -110। তার মানে আপনার কিন্তু বুঝতে হবে এই ডিরেকশনে হচ্ছে জেড পজিটিভ, এই ডিরেকশনে হচ্ছে আপনার জেড নেগেটিভ। -110 কিন্তু পিপি এদিকে, তার মানে এই পয়েন্টের প্রজেকশন আপনার পিছন দিক থেকে কিভাবে আসবে? ইয়েস ম্যাম, তাহলে প্লাস করব। এক্স্যাক্টলি। ওটা কি ইনভ্যালিড কেস হয়ে যাবে যদি হচ্ছে আমার প্রজেকশন লেন্থটা হচ্ছে মাঝখানে না থেকে আমাদের ওখানে থাকে? হ্যাঁ, বেসিক্যালি হিয়ার ইজ দ্য থিং, আপনি আপনার চৌকি তো সিওপি, আপনি আপনার পিছনে যা আছে তার সামনে কখনো দেখতে পান? না আমরা কিন্তু হচ্ছে আমরা যখন লেন্স করতাম লেন্সে তো দেখা যেত মানে প্রজেকশনটা অন্য জায়গায় হতো সেই জন্য। না, বাট সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি বিহাইন্ড ইউ, সেটার প্রজেকশন কখনোই আপনার সামনে আসবে না। ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলছেন, ক্যামেরা দিয়ে তো ক্যামেরার সামনে যা, অ্যাজ ইন সামনে না, মাই ব্যাড, পিছনে বলাটা বেটার। আপনার পিছনে ক্যামেরার যা, ওটা তো কখনো ক্যামেরার ইয়েতে আসবে না। সো লজিক্যালি চিন্তা করবেন, ইটস অল অ্যাবাউট লজিক অ্যান্ড ম্যাথস। কোঅর্ডিনেটস ঠিক কিনা আপনি ডায়াগ্রাম ড্র করে দেখবেন, অ্যান্ড ডায়াগ্রাম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কোয়েশ্চেনে যদি আপনাকে থিওরি রিলেটেড কিছু হয় বা কখনো আপনি এখানে কনফিউজ হয়ে যাচ্ছেন, অলওয়েজ ড্র ডায়াগ্রামস। তো বারবার বলছি, সিওপি কোথায়, পিপি কোথায়, পি কোথায়, সবকিছু জেড কোঅর্ডিনেট দেখে বুঝতে হবে। সো বলেন, প্রজেকশন আর কি কি কোয়েশ্চেনস? লাস্ট জাস্ট হচ্ছে হলো তিনটা প্লেনের জেনারেল ফর্মুলাটা দেখানো যাবে, অর্থোগোনাল সরি অর্থোগ্রাফিক প্যারালাল সরি মানে প্যারালাল প্রজেকশন গুলোর জন্য শুধু। আচ্ছা, সো আপনি এটার কথা বলছেন। হ্যাঁ, এই যে প্রজেকশন প্লেনের জন্য ইউ উইল মেইনটেইন দিস, আর তখন হচ্ছে এই যে এই জায়গাটা বেসিক্যালি 0 না দিয়ে আপনি এটাকে লাইক tx দিয়ে রাখতে পারেন, or এরকম কিছু, যে whatever value of x, মানে x যততে থাকবে প্লেনটা সেটা জাস্ট এখানে বসাবেন, আর p of x ও বলা যায়। এই যে এই জায়গাটা, এই ম্যাট্রিক্সের জন্য y equals to 0, এই জায়গাটা আপনি p of y ধরে রাখেন, আদারওয়াইজ এই ম্যাট্রিক্সটা ইউ ক্যান ইউজ ফর এনি ক্যাবিনেট, ক্যাভেলিয়ার, অর্থোগ্রাফিক, যে কোনো একটার জন্য। আর এই যে ল্যামডার ভ্যালুগুলো কিন্তু আপনার এখান থেকে ফিক্স করা, ডু নট চেঞ্জ দিস। ক্যাবিনেট হলে ল্যামডা হচ্ছে 0.5, ক্যাভিলিয়ার হচ্ছে ল্যামডা 1, আর অর্থোগ্রাফিক হচ্ছে 0। যদি অ্যালফা ভার্সনটা দিয়ে করেন তাহলে এই যে তিনজনের জন্য কিন্তু প্রিসেট করা। আর অ্যাকচুয়ালি এটা এটা মনে রাখার ওরকম কিছু না, ল্যামডা তো বেসিক্যালি ইকুয়াল টু 1/10 আলফা। সো যদি অ্যালফা ভ্যালু ভুলে যান, ল্যামডা হচ্ছে 0.5 বসান, এখানে 1/10 আলফা দেন, লেট মি জাস্ট সুইপ, এটা হচ্ছে 1/0.5, তাহলে আলফা শুড বি tan inverse 1/0.5 or maybe just 2 আর কি। সো দেখবেন 63.4 ডিগ্রি এটাই আসবে। সো জাস্ট একটা মনে রাখলেই কিন্তু করতে পারবেন। ওকে, পড়েন গাইজ, নোটস সবগুলো পড়েন, এন্ড বলেন প্রজেকশন চ্যাপ্টারে কারো কোনো কোয়েরিজ? অলরাইট, যদি না থাকে লেটস গো টু লাইটিং চ্যাপ্টার। আচ্ছা, লাইটিং এ এটা লাগবে না, এটা জাস্ট গো থ্রু করে দেখবেন, ডায়াগ্রামটা জাস্ট গো থ্রু করবেন, এটাও করলেন, এটাও করলেন। টাইপস অফ সারফেসেস প্রপারলি গ্রো থ্রু করবেন, থিওরি আসতেই পারে এইসব জায়গা থেকে। মাই ব্যাড, let me just close this.
ফংস রিফ্লেকশন মডেল আলাদা কিছু বলার নেই, পুরো ফর্মুলা লিখতে দিলে হ্যাঁ, the exam will never be as easy যে আপনাকে বলবে পুরো ফর্মুলাটা লেখেন ওখানে 5 মার্ক। সো আনফরচুনেটলি নাই। অ্যাম্বিয়েন্ট সুন্দর করে পড়বেন যেন বুঝিয়ে লিখতে পারেন। কে এর ইম্পর্টেন্স কি, ও হচ্ছে এরকম আমাকে জিনিসটা আরো ইলুমিনেট করে দিতে পারে, বা শুধু ইলুমিনেশনই কিন্তু করে, ডিটেলস কখনো দেখাতে পারে না। অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন তো সুন্দর করে এই পার্টটা পড়বেন। ডিফিউজ অফকোর্স, কেন ডিফিউজ আর স্পেকুলার মলিকুলার লেভেলে এরা ডিফারেন্ট, কেন দুইটা ডিফারেন্ট, ওয়াই ইজন্ট দ্যাট জাস্ট ওয়ান রিফ্লেকশন, ওটা এই ডায়াগ্রাম দিয়ে আই থিঙ্ক এক্সপ্লেন করা সবচেয়ে বেস্ট হয় যদি কখনো আপনাদেরকে জিজ্ঞেস করে। এই জিনিসটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, যে ডিফিউজ রিফ্লেকশন আমরা ধরে নিই প্রত্যেকটা ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ রিফ্লেকশন হচ্ছে ইন ডিফিউজ। সো এইসব খেয়াল রাখবেন। এদিকে ল্যাম্বার্টস কোসাইন ল, ওই তো আমার নর্মালের সাথে লাইট ভেক্টরের ভিতর অ্যাঙ্গেল যত ছোট হবে ওর দেখেন এরিয়া অফ ইলুমিনেশন তত বেশি হবে, আর যত কম হবে এই যে তত ছোট এরিয়া অফ ইলুমিনেশন। সো ল্যাম্বার্টস কোসাইন ল, প্রপারলি রিড দিস। এখানে চাইলে এইসব ডায়াগ্রামও ইউজ করতে পারেন ওয়াইল এক্সপ্লেনিং দিস থিংস, এটা জাস্ট গো থ্রু করবেন, এটা আপনারা অলরেডি দেখেছেন। স্পেকুলার রিফ্লেকশন সবকিছু দেখবেন, স্পটলাইট এই স্লাইডটাও পড়বেন, এগুলো মিস দিবেন না। তারপর আইডিয়াল স্পেকুলার রিফ্লেকশন কেমন হয়, স্নেলস ল, ছোটবেলার যে জিনিসটা আমাদের, যে ইনসিডেন্ট রে ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড রে, এবং সবগুলোই একই প্লেনে এক্সিস্ট করে, এটা পড়ে আসবেন। স্পেকুলার রিফ্লেকশন, শাইনিনেস ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট, মাথায় সবসময় রাখবেন গাইস, শাইনিনেস ফ্যাক্টর যত ক্লোজার টু 1 স্পেকুলার রিফ্লেকশন তত বেশি হবে, তত বেশি এরিয়া জুড়ে আপনার স্পেকুলার রিফ্লেকশনটা হবে। শাইনিনেস ফ্যাক্টর বা দেখবেন এটাকে অনেক সময় এক্সপোনেন্টও বলে, সো টার্মিনোলজিস গুলো খেয়াল রাখবেন। এটা যত আপনি বাড়িয়ে দিবেন তত কিন্তু স্পেকুলার রিফ্লেকশন কমে যেতে থাকবে, সো ডু নট ফরগেট দিস। Alright, and this is a very important thing, দেখেন স্পেকুলার কোএফিশিয়েন্ট মানে কেএস এর কথা বলছে, ওইটা কিন্তু ডিটারমাইন করে স্পেকুলার লাইটের ইন্টেন্সিটিটা। তার মানে কি এরিয়া কিন্তু সেমই থাকে, আমি যদি কেএস কে 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করি, কতটুক এরিয়া জুড়ে আমার স্পেকুলার রিফ্লেকশনটা হবে সেটা কিন্তু ফিক্স থাকে। মেবি স্পেকুলার রিফ্লেকশনটা দেখতে একটু ডার্কার বা একটু লাইটার হয়, ঠিক আছে, কিন্তু শাইনিনেস ফ্যাক্টর হচ্ছে কতটুক এরিয়া জুড়ে স্পেকুলার রিফ্লেকশনটা হবে সেটা কিন্তু শাইনিনেস ফ্যাক্টর কন্ট্রোল করে, কেএস না। কিন্তু কেএস হচ্ছে জিনিসটা কতটা ভিভিড সেটা দেখায়, আর শাইনিনেস ফ্যাক্টর হচ্ছে কতটুক এরিয়া জুড়ে জিনিসটা হচ্ছে। সো এগুলো মাথায় খেয়াল রাখবেন। তারপর হলো আপনার, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ইচ্ছা করে আপনাদের অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, হাইয়েস্ট স্পেকুলার রিফ্লেকশন কখন হয়, যখন ভি মানে আপনি একদম এই যে আর বরাবর এই জায়গাটা থেকে আপনি তাকাচ্ছেন, এই মোমেন্টটাতে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্পেকুলার রিফ্লেকশন দেখা যায়। তার মানে ইউর আর ইজ ইকুয়াল টু ভি, তার মানে ইটস দ্য সেম ভেক্টর, সেটা মাথায় রাখবেন। স্পেকুলার রিফ্লেকশন এগুলো জাস্ট কিছুই না, এটা জাস্ট এইচ এর ভ্যালু, এইচ কিভাবে বের করতে হয় এটা মাথায় রাখলেই হবে, আলাদা পড়ার ওরকম কিছু নেই। সো হ্যাঁ, দিস ইজ আওয়ার ফাইনাল ফর্মুলা, আর মোর লাইক এইটা ফাইনাল ফর্মুলাটা আমাদের। অ্যাটেনুয়েশন কখনো ভুলবেন না, যদি পিছনে বলেছিলেন আমাদেরকে, ওই তো কখনো যদি বলে দেয় ইউজিং ফংস রিফ্লেকশন মডেল, টোটালটা কিন্তু তখন বের করতে হবে, আর টোটালি কিন্তু সব সময় অ্যাটেনুয়েশন থাকবেই। সো ডু নট ফরগেট দি অ্যাটেনুয়েশন। যদি আপনাকে স্পেসিফিকলি ডিফিউজ বের করতে বলে, আর যদি দেখেন অ্যাটেনুয়েশনের কোনো কথাই বলছে না, তাহলে শুধু ডিফিউজ বের করবেন। যদি স্পেকুলার বের করতে বলে, সেম, অ্যাটেনুয়েশনের কোনো নাম গন্ধ কিছু নেই কোয়েশ্চেনে, শুধু স্পেকুলার বের করবেন। আর যদি বলে আপনাকে ইউজিং ফংস রিফ্লেকশন মডেল, এই পুরোটাই কিন্তু ফংস রিফ্লেকশন মডেল। সো এটা খেয়াল করে দেখবেন এভাবে। এন্ড আই হোপ সবাই এই এক্সারসাইজটা করেছেন, দিস ইজ সেম অ্যাজ যেটা অলরেডি সলভ করে দেওয়া আপনাদের ফোল্ডারটাতে। কালার্স এ জাস্ট হচ্ছে এই যে এই পার্টগুলো দেখবেন, অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে কালারের উপর ডিপেন্ডেন্ট, স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে যে লাইট আসছে লাইট সোর্সের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড অনেক সময় সারফেস প্রপার্টির উপর। এখানে তার একটা ছোট নোটেশন দেওয়া, সো এটা ভালো করে পড়বেন। শেডিং এ কিছু না, ফ্ল্যাট শেডিং কেন বেটার, বিকজ ইটস ফাস্টার, বাট ওয়াই ইজ ইট পুয়ার, বিকজ ও কার্টুনিশ লাইক গ্রাফিক্স ক্রিয়েট করে, নাথিং রিয়েলিজম ইন ইট।
কেন? কারণ এক একটা পলিগন, রিমেম্বার আমরা মডেলিং করে সবাইকে পলিগনসে ভেঙে নেই। Why did I draw a rectangle in here? সাপোজ এটা একটা এরকম করে করে যত পলিগনস আপনার থাকে, একটা পলিগনে ও একটা পিক্সেলকে যেই কালার দেয় বাকি সবগুলো হ্যাজ দ্য সেম কালার। তো এটা করার কারণে things do not look realistic যখন আপনি ফ্ল্যাট শেডিং দিয়ে গ্রাফিক্স ক্রিয়েট করেন। তার থেকে গোরাও বেটার, বিকজ ও হচ্ছে আলাদা আলাদা প্রপোর্শন ইউজ করে হচ্ছে কালার অ্যাসাইন করে। কেন ফেল করে? বিকজ যদি কখনো মাঝখানে কোথাও বা ইভেন অন দিজ এজেস এখানে যদি কোথাও স্পেকুলার রিফ্লেকশন থাকে সেটাও শো করতে পারবে না, শুধু করতে পারবে যদি এরকম এজেস গুলোতে হয়, এজেস গুলো only then it can show specular reflection. বাট এটা আলটিমেটলি কে সলভ করতে পারে? ফং এর শেডিং মডেলটা সলভ করতে পারে। সো কিভাবে সলভ করে সব কিছু আপনাদের প্রপারলি এভাবে পড়তে হবে। সো বলেন গাইস, লাইটিং নিয়ে কোনো কোয়েশ্চেন? মিস আমাদের কি ইন্টেন্সিটি কি বলি, ইন্টেন্সিটি আর কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো কি ডিরেক্টলি দেওয়া থাকবে? ইন্টেন্সিটি আর কোএফিশিয়েন্ট গুলো ইয়েস, লাইটিং কোয়েশ্চেনে সবসময় এগুলো দেওয়া থাকবে। ম্যাম ফং গোরা শেডিং থেকে তাহলে ম্যাথ আসার চান্সেস নেই? গোরা শেডিং থেকে আসার চান্সেস আসে, ফং শেডিং থেকে নেই। Questions on lighting chapter? কারো কোনো কোয়েশ্চেন নেই? All right, let's move on to curves. Curves here. Okay. Curves এ দেখি ভিডিও লিংকস, এগুলো এটা জাস্ট সুন্দর করে একটু পড়ে আসবেন আর কি। টাইপস এগুলো বলা হয়েছে, এগুলো জাস্ট আপনাদের জেনারেল নলেজের জন্য বলতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ভ চ্যাপ্টার থেকে হচ্ছে দুটো জিনিস, কন্টিনিউটি C1 কিভাবে অ্যাচিভড হয়, C2 কিভাবে অ্যাচিভড হয়। ওই দুটোর যে আমাদের এই যে জেনারেল যে আমরা ডেরিভেশন গুলো পেয়েছিলাম, P5 is equal to 2P4 minus P3, এটা হচ্ছে C1 যদি করতে হয়। আর C2 এর জন্য হচ্ছে আমাদের P6 is equal to P2 plus 4 into P4 minus P3। আর C0 টা অবভিয়াসলি বললাম না, বিকজ আমি যদি দুইটা কার্ভকে কম্পেয়ার করি, A1 যে জায়গাটায় আপনার শেষ হবে মানে T এর ভ্যালু is equal to 1 দিলে যে কোঅর্ডিনেটটা আপনি পাবেন শুড বি ইকুয়ালিং টু, সাপোজ B এর ভিতরে T এর ভ্যালু 0 দিলে যে কোঅর্ডিনেটটা পাবো যদি ইকুয়াল হয় দেন দ্যাট ইজ ইয়োর C0। আর ইকুয়েশনটা তো ওই তো কিউবিক বেজিয়ার কার্ভ, কোয়াড্রেটিকটা আমার মনে হয় না দেখা লাগবে আপনাদের, জাস্ট কিউবিকটার উপর ফোকাস করেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কন্টিনিউটি অ্যান্ড বেজিয়ার কার্ভস। তো এই পলিনোমিয়াল গুলো জাস্ট এমনি চোখ গুলিয়ে আসবেন। কেন কিউবিক কার্ভ বেটার এটা জাস্ট দেখবেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কন্টিনিউটিটা। সো এগুলো জাস্ট একটু গো থ্রু করবেন। এন্ড হ্যাঁ, এগুলো প্রিটি মাচ দেখানো আপনাদেরকে, এগুলো একটু পড়ে আসবেন, থিওরি আসতে পারে কন্টিনিউটির উপর। আর এই যে লার্প কথাটা মানে কিছুই না, জাস্ট এই যে প্যারামেট্রিক ইকুয়েশন যেটা আপনাকে লাস্টে একটা আউটপুট দেয়। কি আউটপুট দেয়? একটা কোঅর্ডিনেট আউটপুট দেয়। এটা ইউজ করেই তো আমরা আলটিমেটলি কি ক্রিয়েট করেছি, বেজিয়ার কার্ভস। সো এই তো বেজিয়ার কার্ভের আপনাদের কিউবিক বেজিয়ার কার্ভের এই যে লার্প করে করে Q1 হচ্ছে সাপোজ এটা আমার এখানে ওরা কি দিয়েছে, ওকে দিস ইজ P1, এটা P2, এটা P3, দিস ইজ P4। Q1 করে লার্প করে হচ্ছে এই গ্রিনটা বের করে, দিস ইজ Q1। Q2 হচ্ছে আপনার P2 আর P3 কে লার্প করে হচ্ছে Q2 বের করে। P3 আর P4 কে লার্প করে এই যে গ্রিন পয়েন্টটা হচ্ছে Q3। তারপর হচ্ছে Q1 আর Q2 কে লার্প করে এই যে এটা R1 বের করে। Q2 আর Q3 কে লার্প করলে তাহলে আমাদের বের হবে R2। ফাইনালি R1 আর R2 কে যদি আমরা লিনিয়ারলি ইন্টারপোলেট করি অর লার্প, এই পয়েন্টস গুলো বের হয় S হচ্ছে এখান থেকে শুরু করে 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 এই পর্যন্ত যায়। সো কন্টিনিউটি সবচেয়ে ইম্পর্টেন্ট, বেজিয়ার কার্ভ সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো এভাবে মাথায় রাখবেন। আমাদের কি ইয়ে থেকে আসবে কোশ্চেন ল্যাগ্রেঞ্জ? ল্যাগ্রেঞ্জ থেকে ওভাবে আসার চান্সেস খুবই কম,
বাট স্টিল একটু দেখে যাবেন। আচ্ছা আর এই যে এটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের বুঝার, বিকজ এগুলো যদি না বুঝেন গাইজ, আলটিমেটলি আমরা কিভাবে এই যে এই ফাইনাল কখনো যদি কিউবিক বেজিয়ার কার্ভের কোনো ইকুয়েশন চান, উই অলওয়েজ ইউজ দিস, রাইট? সো তখন ডু নট ওয়ান্ডার যে কোনটা ইউজ করবো, সো ইউ ক্যান ডিরেক্টলি ইউজ দিস। বাট কিভাবে জিনিসটা আসে, pretty simple, it's too lengthy, but it's important that you understand this. আর এখান থেকে আমাদের হচ্ছে ওই যে ম্যাট্রিক্সটা ডিরাইভ করা, এটা হচ্ছে আমাদের কিউবিক বেজিয়ার কার্ভের ম্যাট্রিক্স। সিমিলারলি আমরা কোয়াড্রেটিকেরটাও আমি আপনাদেরকে নোটে দেখিয়েছি। সো এইভাবে এই সব কিছু প্র্যাকটিস করে আসবেন কিউবিক বেজিয়ার কার্ভের জন্য। হ্যাঁ, কেউ কিছু বলতে চান? মিস, ওই আমাদের যে ম্যাট্রিক্সটা যদি ডিরাইভ করতে বলে তাহলে কি আমরা ডিরেক্টলি ইকুয়েশনটা ইউজ করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি। আর মিস, ইকুয়েশনটা কি ডিরাইভ করতে দিতে পারে এটা? কিন্তু ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এখন আপনাকে যদি এই ম্যাট্রিক্সটা কখনো কোয়েশ্চেনে বা কিছুতে ডিরাইভ করতে দেয়, আই থিঙ্ক মার্কটা দেখে আপনার বুঝতে হবে যে কতটুক করতে হবে। ইফ ইটস 2 or 3 মার্কস, দেন আই ডোন্ট থিঙ্ক এই ফুল ডেরিভেশনটা কখনো দেখাতে হতে পারে। বাট ইফ ইটস লাইক 5 to 6 মার্কস বা এরকম টাইপ কিছু, তখন there is a high chance যে at least এই পুরাটা আপনার তখন শো করে, then you reach this. So you all have to be prepared. ওকে মিস। সো এখান থেকে বার্নস্টাইন পলিনোমিয়ালস এর কতটা বেনিফিট এই গ্রাফটা যদি আপনারা ফ্রম ইয়ার হার্ট বুঝে থাকেন, দেন এরকম পড়ার কিছু নাই। ইউ ক্যান অলওয়েজ এক্সপ্লেইন দিস, বিকজ এই গ্রাফটা কিন্তু যে কোনো একটা বেজিয়ার কার্ভের জন্য সেম। মানে আমি যদি এখানে একটা কার্ভ ড্র করি, অ্যান্ড দেন সাপোজ লেটস ইউজ আ ডিফারেন্ট কালার, সাপোজ আমি এখানে আরেকটা গ্রাফ ড্র করি, সাপোজ এখানে আমি আরেকটা গ্রাফ বলতেছি, কার্ভ ড্র করি, এটার জন্য সেম ডায়াগ্রাম, এটার জন্য সেম ডায়াগ্রাম, এটার জন্য সেম ডায়াগ্রাম। এটার জন্য জাস্ট এখানে 4টা পয়েন্ট হচ্ছে ওর 4টা কন্ট্রোল পয়েন্টস নিয়ে হবে, ওর জন্য হচ্ছে এটা হবে ওর 4টা পয়েন্ট নিয়ে, এটার জন্য এই সেম ডায়াগ্রাম জাস্ট ওর 4টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে হবে। সো বার্নস্টাইন পলিনোমিয়ালস এগুলো দেখবেন, কনভেক্স কম্বিনেশনের মানে কি সেটা দেখবেন খেয়াল করে, কনভেক্স হাল মানে কি সেটা প্রপারলি দেখবেন, এন্ড there you go, that's it. আসলে যদি টাইম আপনাদের শর্ট থাকে, মেমরি অনেক ভালো, ছেলে এই যে বারবার ডিফারেন্সিয়েট না করে C1 চেক করার টাইম, ইউ ক্যান জাস্ট মেমোরাইজ কিউবিক বেজিয়ার কার্ভের ওর ফার্স্ট অর্ডার ইকুয়েশন। ছেলে সেকেন্ড অর্ডারও মেমোরাইজ করতে পারেন, থার্ড অর্ডারটাও মেমোরাইজ করতে পারেন, অর ইউ ক্যান জাস্ট ডিফারেন্সিয়েট দেম যদি কখনো C1 C2 নিয়ে কোয়েশ্চেন করে। এন্ড প্রিটি মাচ হ্যাঁ, এখানে জাস্ট এই যে এইগুলোই দেখা কন্টিনিউটি নিয়ে। মিস So, জি1 as এর we- একটা एग्जांपल এখানে কোনটার? জি1 C1 তো G1 এখন জিনিসটা হচ্ছে আপনি যদি G1 এরটা চান, ইউজুয়ালি আপনাকে কোয়েশ্চেনে যখন এই যে এই পার্টটাতে যদি আসেন, আপনাকে এই ধরনের যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন তো দেখেছিলেন G1 এরটা আমি আপনাদেরকে সলভও দিয়েছি যে ইউনিট ভেক্টর বের করে তখন দেখতে হয় সবগুলো, রাইট? ইয়েস ম্যাম। G1 এর জন্য যেটা প্রথমে করবেন, আপনাকে যদি এরকম জেনারেল ইকুয়েশনস দিয়ে দেয়, মানে কিউবিক বেজিয়ার কার্ভ না, তাহলে হোয়াট ইউ ক্যান ডু ইজ ওই পয়েন্টের জন্য, মানে যে পয়েন্টে চাচ্ছে সেই পয়েন্টে আগে কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করব, মানে ওকে প্রথমবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশন করার পর যেই টি এর ভ্যালুর উপরে আমরা দেখতে চাচ্ছি যে G1 কন্টিনিউটি নাকি, দিস লুকস নোওয়্যার লাইক আ জি। আহা, malfunctioning at the wrong time. Oof, my bad. Let's just write it here. Never mind. তো G1 কন্টিনিউটি যদি আপনাকে চেক করতে বলে, আপনাকে যদি এরকম জেনারেল ইকুয়েশনস দিয়ে দেয়, আপনি প্রত্যেকটা ইকুয়েশনের ওর ফার্স্ট অর্ডার ডেরিভেশনটা বের করবেন, মানে ওকে একবার ডিফারেন্সিয়েট করবেন। করার পর যে টি এর ভ্যালুটার জন্য বের করতে চাচ্ছেন যে G1 কন্টিনিউয়াস নাকি, সেই টি এর ভ্যালুটা এখন যে নতুন মানে এক্সপ্রেশনটা পেলেন, ওখানে টি এর ভ্যালুটা বসিয়ে দেখবেন সেম কোঅর্ডিনেট আসে কিনা। ইফ ইটস দ্য সেম কোঅর্ডিনেট, তার মানে কি এটা কিন্তু C1ও তখন হয়ে যাবে, আবার G1ও ডেফিনেটলি তখন হয়ে যাবে। যদি দেখেন C1 হচ্ছে না, রাইট, বাট G1টা এখন আপনার শুধু চেক করতে হবে, তখন কি করবেন, ওই যে আপনি লাস্টে দুটা যে কোঅর্ডিনেট পাবেন, সাপোজ আপনি পেলেন 2 5, একটা সাপোজ পেলেন আপনি 10, 17, এরকম একটা ফাংশনের জন্য এই কোঅর্ডিনেট পেলেন,
আরেকটার জন্য এটা, দুইটাকে নর্মালাইজ করবেন, মানে ওদের ইউনিট ভেক্টরটা বের করবেন, এগুলোকে পজিশন ভেক্টরের মতো ট্রিট করবেন। সাপোজ 2 5 হচ্ছে এখানে, 10 17 হচ্ছে সাপোজ এই জায়গাটাতে, এটা 10 17, এটা হচ্ছে 2,5। তো এটাকে একটা পজিশন ভেক্টরের মতো আপনি ইমাজিন করেন, এখান থেকে এটা হচ্ছে এরকম। তখন জাস্ট 2,5 কে আপনি নর্মালাইজ করবেন, মানে পুরো জিনিসটা ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সো 4 প্লাস 25 হচ্ছে √29, তার মানে 2√29 i, আরেকটা হচ্ছে আপনার 5i সরি j √29। এটা হচ্ছে এটার ইউনিট ভেক্টর। আপনি যখন ডেসিমালটা বের করে দেখবেন, এখানে i আর j এর যত আসে, এই 10,17 এরও যদি আপনি ওদের ইয়া বের করেন, so this is 100 plus what do we get for 17? Let's see. If we get 17 into 17, we get 289 plus এটা 3, তাহলে এটা আমাদের আসছে, now it's working. Wow. It's not functioning my Apple Pencil at the right time. Wait a minute. So let me just use my finger to do this. So technically what you get is, wow, এটা পুরো লকড হয়ে গিয়েছে। আচ্ছা, my bad, my pencil isn't working at the moment. Darn. So যেটা করছিলাম আমি, এখানে আপনি 10,17 এর জন্য আমরা পেয়েছিলাম ওদের ম্যাগনিটিউড √389। সো 10 বাই √389 i প্লাস 17 বাই √389 j। তো ডেসিমালটা বের করে দেখবেন, এই যে আমরা 2i আর 5j যেটা বের করেছিলাম, সেটার জন্য যদি আপনার পুরো জিনিসটা সেম আসে অ্যাজ এই যে 10 আর 17 দিয়ে যেটা আমরা করলাম, ওহ ফাইনালি, সো সেটা আমার এসেছিল 10i √389 plus 17j √389. So এটা decimal value, এটা decimal value, এটা decimal value আর decimal value দিয়ে যদি দেখেন it's the same unit vector, তার মানে it's G1 continuous. Similarly, Bezier curve দিয়েও যদি আপনাকে G1 আমি continuity বের করতে দেই, G1 continuity Bezier curve দিয়ে কিভাবে করবেন? আগে first order differentiationটা করে নেবেন, which was, wait, রাইট, এখানে যে ভেলোসিটি ইকুয়েশনটা দেওয়া, এই জায়গাটাতে আপনি কি বের করে নেবেন, এটা তো দেওয়াই থাকবে একবার ডিফারেন্সিয়েশন করলে। তারপর আপনি এখানে যদি দুটা কার্ভের ভিতর G1 কন্টিনিউটি চেক করতে চান, সাপোজ এ আর বি, তাহলে এ প্রাইম 1 দিবেন, এই পুরোটা তো কিছু একটা আপনাকে কি রিটার্ন করবে, কোঅর্ডিনেট, রাইট? সিমিলারলি আপনি যখন বি প্রাইম 0 দিবেন, এই পুরো জিনিসটা আপনাকে কি রিটার্ন করবে, আরেকটা কোঅর্ডিনেট। সো আবারও ওই যে কোঅর্ডিনেট গুলো পাবেন, সাপোজ x, y, আর এটা হচ্ছে এসেছে x2, y2, এগুলোকে আবার আপনি কি হিসাবে ট্রিট করবেন, পজিশন ভেক্টরস, তো ওদেরকে আবার নর্মালাইজ করে নেবেন। ইফ ইটস দ্য সেম ইউনিট ভেক্টর, তাহলে G1 কন্টিনিউয়াস। ভেক্টর দিয়ে না করে যদি হচ্ছে আমি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে, হ্যাঁ ওভাবে করেও যদি দেখাতে পারেন যে ইটস নট দ্য সেম, তার মানে G1 কন্টিনিউয়াস না। অথবা যদি আমি দেখাতে পারি হচ্ছে স্কেলার দিয়ে গুণ করার পর, হ্যাঁ শিওর, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সো বলেন গাইস, কার্ভস চ্যাপ্টার থেকে বেজিয়ার কার্ভস C1, C2, C0 কখন এগুলো হতে হয়, কিভাবে করতে হয়, এইভাবে প্রিপেয়ার করে আসবেন। আর কন্টিনিউটি নিয়ে কোনো যেন আপনাদের কনসেপ্ট গ্যাপ না থাকে, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট কন্টিনিউটি আর বেজিয়ার কার্ভস, কিউবিক বেজিয়ার কার্ভস। সো বলেন, questions guys? আপনি যে এখানে দেখালেন A1 A প্রাইম 1 আর হচ্ছে B প্রাইম 0, এখান থেকে আমি দুইটা কোঅর্ডিনেট একসাথে দিতে পারবো, মানে x আর y,
প্রথমে x দিয়ে ক্যালকুলেট করব দেন হচ্ছে y ইটস আপ টু ইউ। চাইলে আপনি একসাথে সবগুলো বের করতে পারেন, আলাদা করেও করতে পারেন, জেডও দিয়ে দিতে পারে, মানে 3টা। সো ইটস আপ টু ইউ। Yeah, now it works. হ্যাঁ গাইজ, বলুন। কোনো প্রবলেম নেই আপনাদের কার্ভসে? নো কোয়েশ্চেনস? অলরাইট, তাহলে লাস্টে আমরা চলে যাই আমাদের এখানে কালার মডেলস। কালার মডেলস খুবই আরামদায়ক একটা চ্যাপ্টার, মেবি এটাই আপনাদেরকে অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। সো রেসপেক্ট দিস চ্যাপ্টার, এটাকে নেগলেক্ট করেন না প্লিজ। সো কম্পিউটার গ্রাফিক্সের কালার মডেলসে এক্রোম্যাটিক, এই মোনোক্রোম দেখে আসবেন। এগুলো জাস্ট আপনাদের জেনারেল নলেজের জন্য। কালার গেমার, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট অ্যাডিটিভ কালারের ভিতর হচ্ছে এই যে আরজিবি মডেলটা। দ্য ডায়াগ্রাম ইজ সুপার ইম্পর্টেন্ট, দিস ওয়ান। সো খেয়াল করে দেখে আসবেন। বেসিকলি এটা যদি আপনি বুঝেন, এখানে পড়ার অ্যাকচুয়ালি কিছুই নেই, এখানেই পুরো জিনিসটা আপনাকে সামারাইজ করে এই জায়গায় লেখা। সো এটা দেখবেন। সাবট্রাকটিভের ভিতর সিএমওয়াই কালার কিউব ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখবেন। সিএমওয়াই টু আরজিবি আমরা কিভাবে কনভার্ট করি, সিএমওয়াই কোথায় আমরা ইউজ করি, আরজিবি কোথায় ইউজ করি, অ্যাডিটিভের ভিতরে আমাদের ছিল। এই সব জায়গায় আপনারা দেখে আসবেন যে কোনটার কোথায় অ্যাপ্লিকেশন। সো এই যে আরজিবিটা আপনার এখানে দেওয়া, এটা দেখবেন। আরজিবি টু সিএমওয়াই কনভার্সন, কেন আমরা একটা আলাদা প্যারামিটার কে কে ইন্ট্রোডিউস করি, এটা পড়ে আসবেন, এখান থেকে কোনো ম্যাথ দেওয়া হবে না। এইচএসভি কালার মডেল বেস্ট হচ্ছে টু ড্র দিস ওয়ান বিকজ ইটস ইজিয়ার। সো এইচএসভির জন্য এটা ড্র করবেন, কিছু থিওরি পড়ে আসবেন, লাইক থিওরি। RGB to HSV conversion, just directly follow that. We can even go have a this one. এখানে হচ্ছে v equal to cmax into 100। এটা হচ্ছে যদি আপনাকে পার্সেন্টেজ চাই, if ask in percentage, এই যে সিমিলারলি দেখেন স্যাচুরেশন এর এখানেও ইনটু 100। সো যদি পার্সেন্টেজে আপনাকে অ্যান্সার চায় তখন আপনি এটা করবেন। বা অনেক সময় আপনাকে কোয়েশ্চেনও পার্সেন্টেজে দিয়ে দিতে পারে যে স্যাচুরেশন হচ্ছে 80%, তো ওখান থেকে আগে 80/100 করে নেবেন, তারপর হচ্ছে ওই 0.8 দিয়ে বাকি ক্যালকুলেশন করবেন। যদি HSV টু RGB হয়, যেমন এই যে এখানে দেওয়া, চাইলে এটা আপনারা মেমোরাইজ করতে পারেন, ওর যদি কালার হুইলটা আপনারা প্রপারলি ইটস ইন ইউর জিস্ট বুঝে বুঝেও করতে পারেন, নো ওয়ারিজ। বাট আদারওয়াইজ এই 5টা স্টেপ অ্যাডজাস্টমেন্টটা ভুলবেন না, এভরিবডি ইউজুয়ালি ফরগেটস দিস। ম্যাম এখানে x এর সিগনিফিকেন্সটা যেন কি ছিল? c তো হচ্ছে ডমিনেন্ট কালার, হ্যাঁ এক্স্যাক্টলি। x কি তাহলে? x এর কথা তো জিজ্ঞেস করছেন? হ্যাঁ x টা কি? এই এক্সট্রার কথাই তো, রাইট? জি ম্যাম। হ্যাঁ, ওটার আপনি কি জানতে চাচ্ছেন? এটা সিগনিফিকেন্সটা কি? মানে c তো হচ্ছে ডমিনেন্ট কালার আর m হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট। না না না, m হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট না। m দিয়ে হচ্ছে আমরা এদিকে তাকিয়ে দেখেন, v আমাদের কোত্থেকে আসে? c max থেকে আসে, রাইট? আর এখানে c টা আমরা কোত্থেকে পাচ্ছি? ক্রোমা পাচ্ছি হচ্ছে আমরা c max থেকে কম্বাইন করি কার সাথে? স্যাচুরেশন থাকে। এই দুইটা ডিফারেন্স দিয়ে আমরা হচ্ছে ওই যে অল্প একটু যে লিস্ট ডমিনেন্ট কালারটা প্রেজেন্ট থাকতে পারে, যেটা স্টিল প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমরা দেখতে পারি না ওর কন্ট্রিবিউশনটা কালারটার, মানে সবসময় আপনি কালারটাকে দেখে ভাববেন it's pretty much a mixture of two colors আর কি, but it's not necessary. Suppose আপনি দেখতেছেন হচ্ছে সায়ানের একটা ডিফারেন্ট ইন্টেন্সিটি কালার, সো সায়ান তো ইউজুয়ালি আমরা পাই ইকুয়াল গ্রিন অ্যান্ড ব্লু দিয়ে, বাট এটা কিন্তু নেসেসারি না যে যেই কালারটা আপনি দেখতে পাচ্ছেন ওই মোমেন্টে রেড হচ্ছে তখন 100% জিরো, রেড ক্যান স্টিল এক্সিস্ট অ্যাট 0.01 এরকম করে। তো এম দিয়ে হচ্ছে ওই লিস্ট ডমিনেন্ট কালারের আমরা ওই ফ্র্যাকশনাল ভ্যালুটা বের করি, এক্স হচ্ছে ডমিনেন্ট কালার দিয়ে করি বের করা, not with M. So আপনি কি বুঝতে পেরেছেন রাফি? So HSV to RGB, HSV model applications গুলো দেখে আসবেন, very important. HLS color model, HLS কিরকম, HSV থেকে ডিফারেন্ট, এই সব কিছু দেখবেন।
and RGB2 শুধু কিন্তু HLS আসে। We do not have, বারবার সবাই এটা জিজ্ঞেস করছেন, HLS to RGB কিন্তু দেখানোই হয়নি, so তার মানে it's not in the syllabus. So yeah, pretty much this is all. মিস সিমিলার ভ্যালু থাকলে কি যে কোনো একটা নিব, যখন সি ম্যাক্স দুইটা সেম বা সি হ্যাঁ তখন you take anyone. যদি আপনাকে সেম সি ম্যাক্স বা সি মিন থাকে, take anyone. So guys, questions বলেন। কারো আপনাদের কোয়েশ্চেন নেই? আপনারা তো ভালোই অনেকজন আছেন in the call. No confusion? মিস আমাদেরকে আনসার শো করতে হবে বা নাকি ইকুয়েশনে রেখে দিলে হবে? No. Writing it? প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনাদেরকে ফাইনাল অ্যানসার দিতে হবে। আচ্ছা ম্যাম, যদি হচ্ছে লাগরাজ আসে, আসবে কিনা জানি না, যদি আসে তখন হচ্ছে আমি কি ওই যে ওটাকে ভেঙে ইকুয়েশন গুলোকে মানে সিম্পলিফাই করবো নাকি হচ্ছে জাস্ট ইয়া ফর্মটা লিখে দিই? টাইম যেহেতু অল্প থাকবে, আই ডোন্ট থিংক পুরোটা তো ভেঙে সিম্পলিফাই করতে হবে। জাস্ট তুই যত পেয়েছেন ওই পুরোটা জাস্ট পাশাপাশি লিখে দিলেই হবে। সো বলেন গাইস, কার কি কোয়েরি আছে? মিস প্রজেকশনে যে একটা কিছু স্লাইডটা মার্ক করে দিয়েছিলেন, ওটা কি দেয়া যাবে? পজিশন ভেক্টরের স্লাইডটা বলতে কোনটা? মানে একটু আগে যেগুলো মার্ক করে দিয়েছিলেন প্রজেকশনের স্লাইডে টোটাল। এটা চাচ্ছে মানে এটা দিয়ে কি করবেন? মিস এখানে মানে আপনি কিছু নোট লিখে দিয়েছিলেন তো এই জন্য। আচ্ছা, pretty messy. আপনি চাইলে I can just email it to you. ওকে মিস। তো আপনি আমাকে বলেন কোনটা চান, I'll just email it to you. ওকে মিস। বাকিরা বলেন যারা কলে আছেন। মিস কার্ভে কি আমরা ডাইরেক্টলি ওটা লিখতে পারি কোন কোন পয়েন্টগুলো লকড হবে? ডাইরেক্টলি বলে দিই। মানে যদি কোয়েশ্চেন ওভাবে আসে কখনো যে কোশ্চেনে না চাইলো, কিন্তু আমি বলে দিলাম ডাইরেক্টলি, মানে সবগুলা মানে ডেরিভেটিভ না বের করে ভেলোসিটির জন্য। যদি কখনো কোয়েশ্চেন আপনাকে ওভাবে ভেঙে ভেঙে দেখাতে বলতে চায়, তখন তো আপনার দেখানোই লাগবে। মানে C1 এর জন্য তখন হচ্ছে বেসিক্যালি যতগুলো কার্ভস এক একটা ধরে ধরে দেখাবেন, প্রত্যেকটা মানে দুইটা কার্ভের মাঝখানে সেকেন্ডটার সেকেন্ড ইজ ইকুয়াল টু আগেরটা ওই ব্লা ব্লা ব্লা। সো তখন ওভাবে করে করে লিখতে হবে। মানে আলটিমেটলি দেখবেন আপনার সাজিয়ে লেখার জন্য ওভাবে ভেঙে ভেঙে দেখানো লাগছেই আলটিমেটলি। সো ইউ বি বাউন্ড টু শো ইট। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, 11 নম্বরটা কি করে দিতে পারবেন? সরি হ্যাঁ বলুন। 11টা কি করে দিতে পারবেন? মানে লাইটিং এর কথা বলছেন? হ্যাঁ এটা হচ্ছে রিফ্রেশমেন্ট। লাইটিং এরটা তো আই থিংক আমি একটা পার্টে অল্প একটু মানে যতটুকু আপনাদের যেটাতে আপনারা স্টাক হতে পারেন অতটুকু মনে হয় আমি সলভ করে দিয়েছি অলরেডি। ওই যে কোয়াডের কথাটা বলছেন? জি ম্যাম। হ্যাঁ কোয়াডের ওটা তো আমি অ্যাটলিস্ট কোয়াডের পার্টটা পর্যন্ত আমি সলভ করে দিয়েছি, চেক করে দেখেন। আচ্ছা ওখানে কোশ্চেন ছিল হচ্ছে মানে আমি হচ্ছে যখন ক্রস প্রোডাক্ট করব কোনটা থেকে কোনটার দিকে হচ্ছে আমি ক্রস করব, কারণ হচ্ছে আমার নরমাল ভেক্টরটা তো ডিরেকশন ম্যাটার করবে। হ্যাঁ এটা ক্রস করে ফেলি তখন তো আবার হচ্ছে ঝামেলা হবে। ওয়েল ডিরেকশনটা যেটা আমার কাছে আইডিয়াল যেটা মনে হয় যে আমরা যদি উপরের দিকে চাই নরমাল ভেক্টরটা সবসময় তো উপরের দিকেই নেই, সো ইটস বেটার যে আপনি যদি এইভাবে করে দেখেন মানে আপনার রাইটে যেটা থাকবে রাইটেরটা ইনটু লেফটের ভেক্টরটা আর কি ওভাবে দেখবেন। মানে ইট শুড বি গোইং ফ্রম রাইট টু লেফট ক্রস প্রোডাক্টটা। জি ওটা বুঝতে পারছি, মানে হচ্ছে যদি হচ্ছে আমার মানে এটা তো 3D তো আপনার তখন ড্র করে হ্যাঁ বাট তখন আপনার এটা ড্র করে দেখতে হবে, পয়েন্টস গুলো তখন ড্র করতে হবে, আদারওয়াইজ আপনি এভাবে বুঝতে পারবেন না। ম্যাম আপনি কি কালকে কনসালটেশনে থাকবেন? ওয়েট আপনাদের কালকে এক্সামের টাইমিংটা আপনাদের স্টার্ট কখন? 2 PM or 2:30? 3:30। ওয়াও, আমি এখানে ফিউচারে লিড। ওকে সো তাহলে I'll probably be present from 12 I guess. ওকে ম্যাম ঠিক আছে। সো হ্যাঁ
12 বা 12:30 পর আমাকে প্রবলি পাবেন আপনারা। হ্যাঁ, 12:30 to 1 p.m. এর ভিতরে I'll be there. তো তখন আসলে হ্যাঁ, you guys can meet me. ম্যাম লাইটনিং একটু যে শেপের ওটার জন্য যে নর্মাল ভেক্টরটা বের করতে যে চেঞ্জেস আসে ওটা একটু বলে দেওয়া যাবে? কোনটা কোনটা? ম্যাম লাইটনিং এ লাইটিং এর বি মাইনাস সি দিয়ে যে নর্মাল ভেক্টরটা বের করে ওইটা কোন কোন শেপের জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই। Sphere, just a sphere. ম্যাম যদি সিলিন্ড্রিক্যাল বা এরকম কোন শেপ থাকে? সিলিন্ড্রিক্যাল ওরকম কোন শেপও যদি থাকে, আচ্ছা এভাবে চিন্তা করেন, যদি কোনো সিলিন্ড্রিক্যাল বা ওরকম কোনো শেপ থাকে, প্রবলেমটা হবে যদি আমি আপনাকে বলি একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে যে পয়েন্ট অফ ইলুমিনেশনটা হচ্ছে ওর কার্ভড বডি পার্টটাতে, বিকজ আদারওয়াইজ যদি ওর উপরের বা নিচের সার্কেল গুলোতে হয় তখন ওটা প্রবলি আপনাকে বলেই দেওয়া হবে যে এটা প্রবলি এক্স ওয়াই প্লেনে বা এরকম করে করে, মানে অত কমপ্লেক্স শেপ আপনাদেরকে দেওয়া হবে না, এটা ইউ ক্যান রেস্ট অ্যাশিওরড। যেগুলো যেগুলো আপনাদের প্র্যাকটিস শিটে দিয়েছে এই শেপগুলো মিলিয়ে আসবে আর কি, নাথিং আউট অফ দ্য ব্লু। আচ্ছা ম্যাম প্র্যাকটিস শিটের সবগুলা ম্যাথ কি ইনাফ লাইক প্রিপারেশনের জন্য? I mean, of course, given যে আপনি থিওরিতেও আপনার নলেজ স্ট্রং এন্ড আপনার অন্য কোনো চ্যাপ্টারে কোনো কনফিউশন নেই। ওকে থ্যাংক ইউ। মিডের মতো আননোন কোশ্চেন তো দিবেন না, রাইট? মিড তো টাফ ছিল না, কেন আপনারা মিডটাকে শুধু শুধু টাফ বলে ওকে ইনসাল্ট করেন? ফাইনালটা জেনুইনলি টাফ হবে আমার কাছেই মনে হয়, বিকজ কন্টেন্ট গুলো একটু প্রিটি অ্যাডভান্স দেন মিড টার্মের চ্যাপ্টার্স গুলো। হেন্স বি প্রিপেয়ার, দেখেন কিরকম আসে। বাট প্র্যাকটিস শিটে যেরকম করেছেন ম্যাথস কিন্তু ওরকমই দেওয়া হয় গাইজ। আপনারা বেসিকলি ঘাবড়িয়ে গিয়েছিলেন ওই যে কোয়েশ্চেন নাম্বার 2A 2B মিড টার্মের কথা বলছি ওগুলো দেখে। সো থিওরিতে হচ্ছে মানে প্রবলেমটা হলো কি, এখন সবকিছুই ম্যাথমেটিক্যাল আপনারা যা করেন জিপিটি ক্লড ডিপসিক যা আসে তাই ওইসব দিয়ে, সিন্স এআই হচ্ছে আলটিমেটলি এত ইন্টিগ্রেট হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে, আমাদের তো কোয়েশ্চেনও এখন আরো আগে থেকে টাফার করতে হবে। দিস ইজ আ স্যাক্রিফাইস দ্যাট উই অল হ্যাভ টু পে ইফ ইউ ওয়ান্ট টু ইন্টিগ্রেট এআই ইনটু ইউর এডুকেশন। সো যত আপনার জিনিসপাতি ইজিয়ার হবে আপনার টেস্টও তত টাফার হতেই থাকবে, এটা আপনাদের মানতেই হবে। If you don't, then you cannot just use AI in anything that you do. তো একটু তো ঘুরিয়ে পেঁচিয়ে আসবে to judge all of us properly. পরীক্ষায় তো আর কেউ এআই ইউজ করে? হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত তো ধরেন ল্যাবস এন্ড বাকি সব কিছু আপাতত মনে হয় ল্যাবে অনেকজনেরই একটু কষ্ট